কেন যখন যুদ্ধ একেবারে গেটের কাছে দ্বার প্রান্তে, সে সময় দেশের সর্বোচ্চ নেতা তিনি কোনো সেফ প্লেসে বা বাংকারে না থেকে তিনি বাহিরে নিজের ঘরে ছিলেন। ইরান আর আমেরিকার মধ্যে আলোচনা চলছিল তখন চরম পর্যায়ে। দুই পক্ষ চুক্তির অনেক কাছে ছিল। হঠাৎ হামলা হলো। ধুলো সরার পর ওমানের পররাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি দিলেন। তিনি গভীরভাবে হতাশা প্রকাশ করলেন। বললেন এত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি আগে কমই দেখেছেন। আবারও বললেন পুরো প্রক্রিয়াটাকে পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে। আসলে মার্কিন পররাষ্ট্রনীতি আমেরিকানরা না, বরং ইসরায়েলিরা চালায়। এই যুদ্ধে আমেরিকা আর ইসরায়েলের সবচেয়ে বড় মিস্টেক হলো সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ করা। রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়েছে, ডাইরেক্টলি না কিন্তু ইনডাইরেক্টলি। যদি ইরান এখানে টিকে যায় তাহলে ডলারাইজেশন শুরু হতে পারে, আমেরিকান সাম্রাজ্য দুর্বল হতে পারে, আর হয়তোবা আমেরিকান এম্পায়ারের ডিক্লাইন এখান থেকে শুরু হতে পারে। তো কিছুদিন আগেই ইরানের ওপর আক্রমণ শুরু হয় জায়নিস্ট রাষ্ট্র ইসরায়েল এবং আমেরিকার দ্বারা, আর সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। Iran Supreme Leader, the 86-year-old Ayatollah Ali Khamenei, is dead. কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন যে এমন একটি সিরিয়াস কন্ডিশনে, এরকম একটি সিরিয়াস অবস্থায় তিনি কেন বাইরে বেরিয়েছিলেন এবং কিভাবে তার সঠিক অবস্থান জানা গেল? কেন যখন যুদ্ধ একেবারে গেটের কাছে দ্বার প্রান্তে, সে সময় দেশের সর্বোচ্চ নেতা তিনি কোনো সেফ প্লেসে বা বাংকারে না থেকে তিনি বাহিরে নিজের ঘরে ছিলেন? কেন, তিনি কি করছিলেন সে সময়? এই প্রশ্নের দুটি থিওরি বা দুটি উত্তর আছে। প্রথম থিওরি হলো মোসাদ আর সিআইএ মিলে দীর্ঘদিন ধরে একটা ট্র্যাকিং অপারেশন চালাচ্ছিল, ধৈর্য ধরে পদ্ধতি মতো অপেক্ষা করছিল সেই মুহূর্তে যখন খামেনি একটু ভুল করবেন, যখন তিনি মনে করবেন এখন নিরাপদ, এখন বাইরে বের হওয়া যায়, আর সেই মুহূর্তটা এলো কূটনীতির কারণে। Iran's top diplomat says talks between the U.S. and Iran in Oman are off to a very good start. ইরান আর আমেরিকার মধ্যে আলোচনা চলছিল তখন চরম পর্যায়ে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি মাঝখানে দূতের কাজ করছিলেন ইরান ও আমেরিকার মাঝখানে ডিল করানোর জন্য, তিনি পাবলিকলি বলেন যে দুই পক্ষ চুক্তির অনেক কাছে ছিল। ইরান নাকি ইউরেনিয়াম ইনরিচমেন্ট শূন্যতে নামিয়ে আনতে রাজি হয়েছিল, যা আগে ছিল সেটা পাতলা করতেও রাজি ছিল। একটা চুক্তি হাতের নাগালে ছিল। খামেনি হয়তো ভেবেছিলেন এখন আর ঝুঁকি নেই, সক্রিয় শান্তি আলোচনার মাঝখানে কেউ হামলা কেনই বা করবে। কিন্তু অবশ্যই যদি তিনি এটা ভেবে বের হয়েছিলেন প্রথম থিওরির মতো, তাহলে তিনি অবশ্যই ভুল ছিলেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী এমনি এমনি বলেননি যে আলোচনা খুবই সিরিয়াস। তিনি তখন ওয়াশিংটনে ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে দেখা করার জন্য। That the peace deal is within our reach. A peace deal? Yes, is within our reach if we just allow diplomacy the space it needs. ইরানের পররাষ্ট্রমন্ত্রীও একই কথা বলেছিলেন, চুক্তি খুবই কাছে। এটা সাধারণ কূটনীতিক কথাবার্তা ছিল না। একাধিক নিরপেক্ষকের দেশের সিনিয়র অফিসিয়ালরা একই কথা বলছিলেন। ইরান অনেক ছাড় দিয়েছে, একটা কাঠামো তৈরি হচ্ছে। তারপর হঠাৎ হামলা হলো। ধুলো সরার পর ওমানের পররাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি দিলেন। তিনি গভীরভাবে হতাশা প্রকাশ করলেন। বললেন এত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি আগে কমই দেখেছেন। আবারও বললেন পুরো প্রক্রিয়াটাকে পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে। এই পাশ কাটানো কথাটা খুবই ভারী, কারণ এটা বোঝাচ্ছে কেউ একটা চুক্তি চায়নি, কারো অন্য উদ্দেশ্য ছিল, আর কূটনীতিটা শেষ করা হয়নি, এটাকে ব্যবহার করা হয়েছিল। আর এই মানুষদের দ্বারা আর কি আশা করা যায়? অবশ্যই তাদের মেন প্ল্যান ছিল এই চুক্তির মাধ্যমে যত বেশি পারে তত বেশি সময় নষ্ট করা এবং যত বেশি পারে তত বেশি ইন্টেলিজেন্স গ্যাদার করা। এবার দ্বিতীয় থিওরির কথা বলি, এটা হজম করা একটু কঠিন। কিছু বিশ্লেষকদের মতে আয়াতুল্লাহ আলী খামেনি আসলে জানতেন যে তার সাথে কি হবে, মানে এক্সাক্ট টাইমিং না জানলেও তিনি বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার, আর তিনি সিদ্ধান্ত নিলেন নিজের শর্তে মোকাবেলা করবেন, এমন ভাবে যেটা তার চেয়ে অনেক বড় কিছু জ্বালিয়ে দেবে। যুক্তিটা এরকম, যে সুপ্রিম লিডার বাংকারে লুকিয়ে মারা যান তিনি একটা ট্র্যাজেডি, তা হলো একটা ট্র্যাজেডি। কিন্তু যে সুপ্রিম লিডার সামনে থেকে মোকাবেলা করতে বেরিয়ে আসেন আর সারা দুনিয়ার সামনে তাদের নিজের মানুষদের জন্য মারা যান, তিনি একজন শহীদ। আর ইসলামিক ঐতিহ্যে শাহাদাত মানে পরাজয় না, অবশ্যই। এখন এই থিওরিটি সত্যি কিনা তা জানি না, কিন্তু পরিণতি হুবহু সেটাই হয়ে যাচ্ছে যা এই থিওরি বলেছিল। মার্কো রুবিও, যিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্যই দেখুন। তিনি বলছেন ইসরায়েল তাদের প্ল্যান এক্সিকিউট করেছে আর আমেরিকাকে তাদের অনুসরণ করতে হয়েছে। যদি আমরা দাঁড়িয়ে প্রথমে তাদের আক্রমণের জন্য অপেক্ষা করতাম তাহলে আমাদের অনেক বেশি হতাহতের শিকার হতে হতো।
তাই প্রেসিডেন্ট খুব বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছেন। আমরা জানতাম ইসরায়েলি পদক্ষেপ হবে, আমরা জানতাম এতে আমেরিকান বাহিনীর ওপর হামলা আসবে, আর আমরা জানতাম যদি আগে থেকে পদক্ষেপ না নিই তাহলে হতাহতের সংখ্যা আরো বেশি হবে। If we stood and waited for that attack to come first before we hit them, we would suffer much higher casualties. And so the president made the very wise decision. We knew that there was going to be an Israeli action. We knew that that would precipitate an attack against American forces. And we knew that if we didn't preemptively go after them before they launched those attacks, we would suffer higher casualties and perhaps even higher those killed. And then we would all be here answering questions about why we knew that and didn't act. এটা শুনে মনে হচ্ছে আসলে মার্কিন পররাষ্ট্রনীতি আমেরিকানরা না, বরং ইসরায়েলিরা চালায়। আপনারা দেখবেন আমেরিকা আর ইসরায়েলের ইরানে হামলার এই প্ল্যানের সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একই ক্লাসের। নেতানিয়াহু, ট্রাম্প, মার্কো রুবিও, এরা সবাই এপস্টিন ক্লাসের। নেতানিয়াহু তো এটাও বলেছে যে তার স্বপ্ন পূরণ হয়েছে, সে নাকি 40 বছর ধরে ইরানের হামলা করতে চেয়েছিল। আর অবশ্যই নেতানিয়াহুর জন্য সবচেয়ে বড় তার দুশ্মন ছিল সুপ্রিম লিডার, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর মানে ইরানে তারা হামলা করতই। এই ডিল করার জন্য আলোচনা, এই সবই ছিল শুধু দেখানো, এই সব ছিল শুধু ইন্টেলিজেন্স গ্যাদার করার একটা ওয়ে, যাতে তারা আলী খামেনিকে টার্গেট করতে পারে। এখন ইসরায়েলে কি হচ্ছে তা জানা অনেক কঠিন, কারণ ইসরায়েলে যে ডিস্ট্রাকশন হচ্ছে তার ভিডিও ইসরায়েলি গভর্নমেন্ট বের হতে দিচ্ছে না। মানুষদেরকে অ্যারেস্ট করা হচ্ছে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের ভিডিও বানানোর জন্য, কারণ তারা তাদের দুর্বলতা দেখাতে চায়। এই যুদ্ধে আমেরিকা আর ইসরায়েলের সবচেয়ে বড় মিস্টেক হলো সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে শহীদ করা, কারণ তার এই শাহাদাতের জন্য যারা তার বিরুদ্ধে সমালোচনা করত আজ তারাও ইরান ও আইআরজিসির পক্ষে দাঁড়িয়েছে। তারা এভাবে ঐক্যবদ্ধ হতো না যদি তিনি এভাবে শহীদ না হতেন। তেহরানের রাস্তায় তার প্রমাণ দেখা যাচ্ছে, আকাশ থেকে বোমা পড়ছে কিন্তু মানুষের ভেতর কোনো ভয় নেই। তারা বাসা থেকে বেরিয়ে এসে সমর্থন দেখাচ্ছে ইসলামিক রিজিমের পক্ষে। আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর বিশ্বজুড়ে ভারত, বাহরাইন, পাকিস্তান, এমনকি সৌদি আরবেও অনেক শিয়ারা তার সমর্থনে রাস্তায় নেমেছে। পাকিস্তানে খুবই দুঃখজনক ঘটনাও ঘটে। আমেরিকান দূতাবাসের সামনে প্রতিবাদ করতে আসা পাকিস্তানিদের মাঝে ধস্তাধস্তির মধ্যে প্রায় 10 জন বিক্ষোভকারী নিহত হয় এবং দেশ জুড়ে প্রায় 26 জন মারা যায়। বাহরাইন একটি শিয়া মেজরিটি দেশ, সেখানে মার্কিন ঘাঁটির ওপর বোমা পড়লে সেখানকার মানুষরা খুবই খুশি হয়েছিল। ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের জনগণকে পাশে রাখা, আর ইসরায়েল তাদের সেই সুযোগই দিয়েছে। সবচেয়ে বড় ভুল ছিল আলী খামেনাইকে শহীদ করা, এবং তার সাথে তার মেয়ের জামাই এবং 14 মাসের নাতনিও শহীদ হন। ইসরায়েল পীড়িত করতে গিয়ে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প এমন এক জায়গায় পৌঁছে গেছে যে তারা কোনো ইন্টারন্যাশনাল ল মানতে রাজি না। এমনকি এ সকল গণহত্যা ও আনলফুল অবৈধ ওয়ারের জন্য কোনো নাটক সাজাতেও রাজি না। যেমনটি তারা 2003 সালে ইরাক যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাতিসংঘে গিয়ে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের নাটক সাজিয়েছিল, কত কিছুই করেছিল এই যুদ্ধকে জাস্টিফাই করার জন্য। কিন্তু এবার তারা তেমন কোনো প্রচেষ্টাই করেনি। ইরানের জন্য জরুরি ছিল নিজেদের জনগণ ও বৈশ্বিক জনমতকে পাশে পাওয়া। আয়াতুল্লাহ খামেনির শাহাদাতের পর তারা দুটোই পেয়ে গেছে, সম্পূর্ণ না পেলেও যথেষ্ট পরিমাণে। রাশিয়া ও চীন ইরানের পাশে দাঁড়িয়েছে, ডাইরেক্টলি না কিন্তু ইনডাইরেক্টলি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপই তাদের এই জোট আরো মজবুত করেছে। চীন মধ্যপ্রাচ্য থেকে, মিডল ইস্ট থেকে 44% অপরিশোধিত তেল নেয়। ইরানের 80% তেল চীন একাই কেনে। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ইরান ব্রিক্স ও এসসিও এর অংশ। আজ যা ঘটছে তা ঐতিহাসিক, ইতিহাসের বইয়ে এই মুহূর্ত লেখা থাকবে। যদি ইরান এখানে টিকে যায় তাহলে ডলারাইজেশন শুরু হতে পারে, আমেরিকান সাম্রাজ্য দুর্বল হতে পারে। মানুষ ভাববে আমেরিকা এত শক্তিশালী নয় যত আমরা ভাবতাম, এবং তারা নিজস্ব কারেন্সিতে বিজনেস করতে পারে, যার মাধ্যমে ডলারের আধিপত্য কমবে, আর হয়তোবা আমেরিকান এম্পায়ারের ডিক্লাইন এখান থেকেই শুরু হতে পারে। ধন্যবাদ।